নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নিবেদিতা সরকার, সহকারী শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের পাঠের বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ধ্বনি ও বর্ণ। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। ধ্বনি। ধ্বনি কি? চলো সেটা আমরা জেনে নেই। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোনো ভাষার উচ্চারিত যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যাবে, সেটাই হচ্ছে কি ধ্বনি। আর এই ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র হচ্ছে কথা বলার জন্য, ধ্বনি সৃষ্টির জন্য আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সহযোগিতা করে থাকে, সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। ভাষার একক হচ্ছে ধ্বনি, আর এই ধ্বনি হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে চলো আমরা ধ্বনির প্রকারভেদের স্বরধ্বনি সম্পর্কে জানি। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও বাধা পায় না, অর্থাৎ যে ধ্বনিটা উচ্চারণ করা হয় এবং সে ধ্বনিটা উচ্চারণ করার সময় মুখের ভিতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয়, তাকে বলা হয় স্বরধ্বনি। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয়, তাকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, আ, হ্রস্ব-ই, দীর্ঘ-ই, হ্রস্ব ইত্যাদি, এগুলো হচ্ছে স্বরধ্বনি। এবার চলো আমরা ব্যঞ্জনধ্বনি সম্পর্কে জানি। আজকে এই ব্যঞ্জন স্বরধ্বনি জানার আগে আরেকটা বিষয় আমাদের জেনে নেই। সেই বিষয়টি হচ্ছে, আমরা যে স্বরধ্বনি সম্পর্কে জানলাম, সেই স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, যথা তোমরা দেখে নাও: অ, আ, হ্রস্ব-ই, হ্রস্ব, এ, ও, এ। এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই 7টি মৌলিক স্বরধ্বনির মধ্যে এ ধ্বনিটির জন্য বাংলা বর্ণমালায় কোনো বর্ণচিহ্ন নেই। এবার চলো আমরা ব্যঞ্জনধ্বনি সম্পর্কে জানি। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ মনে রাখতে হবে, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পাবে এবং ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন ক, এই ব্যঞ্জনধ্বনিটি স্বরধ্বনির সহযোগিতায় বা সাহায্যে উচ্চারিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ উদাহরণে ক যোগ অ সমান ক। তারপরে দেখো খ যোগ অ সমান খ।
গ যোগ অ সমান গ, ঘ যোগ অ সমান ঘ। এইভাবে প্রতিটি ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সহযোগিতায় উচ্চারিত হয়। কারণ আমরা কখনোই বলি না ক, খ, গ, খ। আমরা বলি ক, খ, গ, ঘ, ঙ। এইভাবে আমরা ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করে থাকি এবং এইভাবে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে স্বরধ্বনির সহযোগিতা ছাড়া ব্যঞ্জনধ্বনিটি উচ্চারিত হতে পারছে না। এবার চলো আমরা বর্ণ সম্পর্কে জানি। বর্ণ কি? এই যে আমরা এতক্ষণ ধ্বনি সম্পর্কে আলোচনা করলাম, ধ্বনি কি, ধ্বনি কত প্রকার, স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি, এই যে ধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই ধ্বনির লিখিত রূপকেই বলা হয় বর্ণ। তাহলে আমরা বর্ণের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? দেখো, কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকেই বলা হয় বর্ণ। ধ্বনি যেরকম দুই প্রকার, বর্ণেরও সেরকম দুই প্রকার। কারণ ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, সুতরাং স্বরধ্বনি লিখিত রূপ হবে স্বরবর্ণ, ব্যঞ্জনধ্বনি লিখিত রূপ হবে ব্যঞ্জন বর্ণ। আর এই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই যে বর্ণগুলোকে, পুরো ভাষার এই বর্ণ সমষ্টিগুলোকে সুনির্দিষ্টভাবে সাজানোর ক্রমকেই বলা হয় বর্ণমালা। এবার চলো আমরা স্বরবর্ণ সম্পর্কে জানি। ধ্বনি যেরকম দুই প্রকার, বর্ণ দুই প্রকার। একটি হচ্ছে স্বরবর্ণ, অপরটি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি? স্বরধ্বনির লিখিত যে চিহ্ন বা সংকেত, সেই লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরেও থেকে ও পর্যন্ত এই 11টি বর্ণ হচ্ছে স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন ধ্বনির লিখিত যে চিহ্ন বা সংকেত তাকেই বলা হয় ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ আমরা যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করে থাকি তার লিখিত চিহ্ন বা সংকেতই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমাদের বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। এবার চলো আমরা স্বরবর্ণের লিখিত রূপ কয়টি সে সম্পর্কে জানি। স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে দুইটি। একটি হচ্ছে স্বরবর্ণের পূর্ণ রূপ, অপরটি হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আবার কার বলা হয়। তাহলে স্বরবর্ণের পূর্ণরূপের উদাহরণগুলো তোমরা দেখো। আমি এখানে তোমাদের জন্য কিছু উদাহরণ রেখেছি। অনেক, বাউল, বই, এই যে উদাহরণগুলো দেখলে, এখানে দেখো অনেক শব্দটিতে অ স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহার হয়েছে। বাউল শব্দটিতে রস্য এর পূর্ণরূপ ব্যবহার হয়েছে। বই শব্দটিতে রস্য এর পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। এখন চলো দেখি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি কার। বাংলা ভাষায় কার চিহ্ন হচ্ছে 10টি। অর্থাৎ আমাদের স্বরবর্ণ হচ্ছে 11টি আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার চিহ্ন হচ্ছে 11টি। আমাদের বর্ণমালার স্বরবর্ণের অ স্বরবর্ণটি কোনো
সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন নেই। এই অ বা স্বরেয় বর্ণটির বাদে বাকি প্রত্যেকটি স্বরবর্ণের সংক্ষিপ্ত বা কার চিহ্ন রয়েছে। তোমরা এখানে উদাহরণে দেখতে পাচ্ছ মা শব্দটিতে ম যোগ আকার অর্থাৎ আ স্বরধ্বনির কার চিহ্ন যোগ হয়েছে বা এখানে ব্যবহার হয়েছে। ঠিক সেইভাবে চিনি, পুকুর, কৃষক, চেয়ার, খোকা এই যে শব্দগুলো এগুলোর মধ্যে স্বরবর্ণের বিভিন্ন সংক্ষিপ্ত রূপগুলোর ব্যবহার হয়েছে। এবার চলো আমরা ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ সম্পর্কে জানি। ব্যঞ্জন বর্ণের লিখিত রূপও স্বরবর্ণের মতো দুইটি, একটি হচ্ছে পূর্ণরূপ, অপরটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর বাংলা ভাষায় ফলা চিহ্ন রয়েছে 6টি। দেখো আমি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপের কিছু উদাহরণ রেখেছি। কবিতা, কাকলি, আম এই শব্দগুলোতে কবিতায় ক ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। কাকুলিতে ক, ল ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। আম শব্দটিতে ম ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। এবার চলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের কিছু উদাহরণ দেওয়া যাক। দেখো আমি তোমাদের জন্য এখানে ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপের উদাহরণ রেখেছি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় আর ফলা চিহ্ন হচ্ছে 6টি। এই 6টি ফলা চিহ্নগুলো হচ্ছে রফলা, বফলা, মফলা, লফলা, নফলা এবং জফলা। উদাহরণে দেখতে পাচ্ছ যে ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্নগুলা যুক্ত ব্যঞ্জন আকারে ব্যবহৃত হয়ে থাকে। দেখো পক্ক, প ক যুক্ত ব, এই যে ক যুক্ত ব, এই ব হচ্ছে বফলা। পক্ক বানানে বা পক্ক শব্দটিতে ব হচ্ছে বফলা। পদ্ম শব্দটিতে প দ যুক্ত ব, ম হচ্ছে মফলা বা ফলা চিহ্ন। এভাবে খ্যাতি, ক্রয়, ক্লান্ত ইত্যাদি শব্দে আরও অনেক শব্দে ব্যঞ্জন বর্ণের বিভিন্ন সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়ে থাকে। এবার চলো আমরা এতক্ষণ যে বর্ণ এবং ধ্বনি সম্পর্কে জানলাম, এই ধ্বনিগুলো আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করে থাকি। প্রধান প্রধান কোন বাকযন্ত্রগুলোর সহযোগিতায় এই ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে, সেই উচ্চারণ স্থান অনুসারেই এই বর্ণ বা ধ্বনিগুলোর নামকরণ করা হয়ে থাকে। সেই হিসেবে দেখো আমি তোমাদের জন্য একটি ছক রেখেছি। আমাদের উচ্চারণ স্থান অনুসারে কণ্ঠ, তালু, ওষ্ঠ, মূর্ধা এবং দন্ত এই 5টি স্থানে আমাদের বর্ণগুলো উচ্চারণের সময় এই 5টি স্থানের সহযোগিতা উচ্চারিত হয়ে থাকে। তাই এই 5টি স্থানে যে যে বর্ণগুলো উচ্চারণের সময় এই 5টি স্থান ব্যবহার হয়ে থাকে বা সহযোগিতায় বর্ণগুলো উচ্চারিত হয়ে থাকে, তাই এই 5টি স্থানের নাম অনুসারে বর্ণগুলোরও নামকরণ করা হয়ে থাকে। কণ্ঠবর্ণকে বলা হয়, কণ্ঠ যে বর্ণটির উচ্চারণ স্থান তাকে বলা হয় কণ্ঠবর্ণ। তালু যে বর্ণটির উচ্চারণ স্থান তাকে বলা হয় তালব্য বর্ণ। ওষ্ঠ যে বর্ণের উচ্চারণ স্থান তাকে বলা হয় ওষ্ঠবর্ণ। মূর্ধা যে বর্ণের উচ্চারণ স্থান তাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। কণ্ঠ এবং তালু যে বর্ণের উচ্চারণ স্থান তাকে বলা হয় কণ্ঠতালব্য বর্ণ। কণ্ঠ ও ওষ্ঠ যে বর্ণের উচ্চারণ স্থান তাকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ এবং দন্ত যে বর্ণের উচ্চারণ স্থান তাকে বলা হয় দন্ত বর্ণ। তোমরা দেখো আমি তোমাদের জন্য যে ছকটা রেখেছি সেই ছকের মধ্যে কোন বর্ণগুলো কণ্ঠবর্ণ, কোন বর্ণগুলো তালব্য বর্ণ,
কোন বর্ণগুলো ওষ্ঠ বর্ণ, কোন বর্ণগুলো মূর্ধন্য বর্ণ এবং কোন বর্ণগুলো কণ্ঠতালব্য বর্ণ, কণ্ঠস্থ বর্ণ এবং দন্ত বর্ণ, সেগুলো এই ছকে দিয়ে দিয়েছি। তোমরা এই ছকটি ভালোভাবে কি করবে, মুখস্থ করে ফেলবে। কারণ তোমাদের পরীক্ষার সময় নৈর্ব্যক্তিক প্রশ্ন যদি এখান থেকে আসে, তাহলে তোমরা সুন্দরভাবে উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারবে। তাই এই ছকটা ভালোভাবে মুখস্থ করে ফেলবে। যেমন তোমার হতে পারে, প্রশ্ন হতে পারে অ এবং আ এই বর্ণ দুটির উচ্চারণ স্থান অনুসারে নাম কি। দেখা গেল 4টি উত্তর দেওয়া থাকলো, তার মধ্যে একটি উত্তর থাকবে কণ্ঠবর্ণ। তুমি যদি এই ছকটি ভালো করে মুখস্থ করো, তাহলে তোমার কাছে বা তোমার চোখের সামনে তখন ভেসে উঠবে যে এই অ বা আ ধ্বনিটির উচ্চারণ স্থান অনুসারে নাম কোনটি। তখন তুমি অবশ্যই সঠিক উত্তর দাগাতে পারবে বা সঠিক উত্তরটি লিখতে পারবে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, এই বর্ণের চারটাও সুন্দর করে মুখস্থ করে ফেলবে। এবার চলো, এই যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে ধ্বনি সম্পর্কে পড়ালাম বা ধ্বনি সম্পর্কে, বর্ণ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম, আমার এই ক্লাসটা সুন্দর বা ভালোভাবে অনুসরণ করে বইটা লাইন টু লাইন পড়বে এবং আমি তোমাদের জন্য এখন যে বাড়ির কাজগুলো রেখেছি সেই বাড়ির কাজগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। আমার এই ক্লাসটা ভালোভাবে অনুসরণ করবে এবং বইটা ভালোভাবে পড়বে। কারণ নৈর্ব্যক্তিকের জন্য সম্পূর্ণ বইয়ের প্রতিটা লাইন তোমাকে ভালোভাবে পড়তে হবে। যদি তুমি ভালোভাবে প্রতিটা লাইন পড়ো, তাহলে অবশ্যই তুমি ভালোভাবে নৈর্ব্যক্তিক উত্তর, সঠিক উত্তরগুলো দাগাতে পারবে। আমার এই ক্লাসটা অনুসরণ করে এবং বইটা ভালোভাবে পড়ে নিজে নিজে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য এখন বাড়ির কাজ দেব, সেই প্রশ্নগুলো একা একা করার চেষ্টা করবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি তোমাদের জন্য যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো লিখেছি, ঝটপট খাতায় সেগুলো লিখে ফেলো। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ধ্বনি কত প্রকার? ধ্বনি কত প্রকার? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? তৃতীয় প্রশ্ন হচ্ছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? তোমাদের জন্য পঞ্চম প্রশ্ন হচ্ছে, কার চিহ্ন এবং ফলা চিহ্ন কয়টি? কার চিহ্ন এবং ফলা চিহ্ন কয়টি? প্রিয় শিক্ষার্থীরা, ভালোভাবে পড়াশোনা করবে এবং এই ক্লাসটা ভালোভাবে সবাই অনুসরণ করবে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।